নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আসন্ন শারদীয় উৎসব ও পুরসভার মাসিক বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভায়। শনিবার পুরসভার কনফারেন্স হলে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পুরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান ও পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গতকাল জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে ৭০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ক্লাবগুলি থেকে প্রতিনিধি নির্বাচনে যে নিয়ম করা হয়েছে তা সঠিক নয় বলে আজ অসন্তোষ প্রকাশ করলেন জলপাইগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা দাদাভাই ক্লাবের সম্পাদক তপন ব্যানার্জি। বিষয়গুলি নিয়ে বর্তমানে কমিটি ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও প্রতিবাদ হবে বলে তিনি জানান। শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া কালীবাড়ি মোড়ে ছাত্র যুব মহিলাদের ডাকে দীর্ঘক্ষণ প্রতিবাদ অবস্থান কর্মসূচি হয়। তিলোত্তমার বিচারের দাবি থেকে মানুষকে সরাতে অনবরত আন্দোলনকারীদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে যাচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। যুবনেতা কলতান দাশগুপ্তর নাম জড়িয়ে মিথ্যা মামলায় তাকে জেলে ঢুকিয়ে আন্দোলন থেকে বামপন্থীদের দূরে রাখতে চাইছিল রাজ্য সরকার। সে গুড়েও বালি। হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছে কলতান, উল্টে হাইকোর্টের ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার। আরজি করের ঘৃণ্য ঘটনার সাথে যুক্ত সমস্ত দোষীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে অব্যাহত জলপাইগুড়িতে শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের ঢোকার মুখে হলদিবাড়ি জলপাইগুড়ি রাস্তার খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পান্ডাপাড়া কালীবাড়ি মোড়ে ছাত্র যুব মহিলাদের ডাকে দীর্ঘক্ষণের প্রতিবাদী অবস্থান কর্মসূচি হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা নেত্রী মমতা রায়, বক্তব্য রাখেন মহিলা নেত্রী অঞ্জু কর, রীনা সরকার, যুবনেতা বাপন গোপ, মহিলা নেত্রী জাহানারা বেগম, ডাক্তার সঞ্চিতা ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দীর্ঘক্ষণ চলে এই অবস্থান কর্মসূচি। নেতৃবৃন্দ বলেন, আরজি কর হাসপাতালকে দুষ্কর্মের আখড়ায় পরিণত করেছিল ঘোষ অ্যান্ড কোম্পানি। সেই মৌচাকে ঢিল মেরেছিল তিলোত্তমা। আর এই দুষ্কর্মের পৃষ্ঠপোষক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। কাজে লোক দেখানো রদবদল নয়, প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে লড়াই চালিয়ে যাবে বামপন্থীরা। ছয়টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ। 6টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ। গ্রেফতার 2। জলপাইগুড়ি কোতোয়ালি থানা এবং হলদিবাড়ি এলাকায় ধৃত 2 জন। গোপন সূত্রে তথ্যের ওপর কাজ করে হলদিবাড়ি পুলিশ 2 ব্যক্তি বিকাশ হাজরা ও গোপাল মণ্ডলকে চামড়া গোডাউনের কাছে একটি নাকা পয়েন্টে একটি চুরি যাওয়া স্কুটি সহ গ্রেপ্তার করে। ধৃতদের আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি রিমান্ডে নেয় পুলিশ। সেই সময় তাদের জিজ্ঞাসাবাদ করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে 6টি চুরি হওয়া মোটরসাইকেল পুনরুদ্ধার করা হয়েছে। গত 18 তারিখে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে, তো সেই তথ্যের উপর ভিত্তি করে হলদিবাড়ি থানার পুলিশ চামড়া গোডাউনের কাছে একটা নাকা লাগায় এবং সেই নাকাতে 2 জন ব্যক্তিকে আমরা একটা চুরি হয়ে যাওয়া স্কুটির সাথে গ্রেপ্তার করি। সেই 2 জন ব্যক্তির নাম হলো বিকাশ হাজরা, যার বাড়ি কোতোয়ালি থানা জলপাইগুড়িতে, এবং অপরজন হলো গোপাল মণ্ডল, যার বাড়ি হলদিবাড়িতে কুচবিহারে। তো এদের 2 জনকে আমরা ওই চুরি হয়ে যাওয়া স্কুটিটা ধরার পরে একটা কেস রেজিস্টার করি হলদিবাড়ি থানাতে এবং তাদেরকে 4 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। সেই রিমান্ড পিরিয়ডে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সেই জিজ্ঞাসাবাদ করে আমরা টোটাল এখনও পর্যন্ত 6খানা হারিয়ে যাওয়া মোটর বাইক রিকভার করেছি। সেগুলো হলদিবাড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে এনেছি বাইকগুলোকে। প্রত্যেকটা বাইক থেকে আমরা আইডেন্টিফাই করেছি প্রত্যেকটা বাইকের নাম্বার থেকে ওনারদেরকে, এবং সেগুলো বেশি কিছু সংখ্যক বাইক আছে যেগুলো জলপাইগুড়ির এবং কিছু সংখ্যক বাইক আছে সেগুলো কুচবিহারে। আমাদের বেঙ্গলের মধ্যেই বিভিন্ন জায়গাতে কিছু বিক্রি করে দিয়েছিল এবং কিছু বিক্রি করার পজিশনে ছিল, বা তার আগে পুলিশ হস্তক্ষেপ করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তদন্তের সাথে বাকিটা আমরা রিভিল করছি না। স্যার, ধৃতদের নাম? ধৃত 2 জন আছেন, একটা যে বিকাশ হাজরা, যার বাড়ি কোতোয়ালি থানা জলপাইগুড়ি, এবং গোপাল মণ্ডল, যার বাড়ি হলদিবাড়ি থানা কুচবিহার। আমাদের ভেরিফাই করে দেখছি তাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট কি আছে। এখনো পর্যন্ত তাদের এগেইনস্টে বাইক চুরির কেসটা আমরা রেজিস্টার করেছি। আসন্ন শারদীয় উৎসব ও পুরসভার বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভায়।
আসন্ন শারদীয় উৎসব ও পুরসভার মাসিক বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভায়। শনিবার পুরসভার কনফারেন্স হলে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান সহ পুরসভার আধিকারিকেরা। সামনেই দুর্গাপুজো, শহরের রাস্তাঘাট, পানীয় জল, আলো প্রভৃতির ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারপারসন পাপিয়া পাল। তিনি বলেন 32টি রাস্তার অ্যাপ্রুভাল হয়েছে, সেই রাস্তাগুলির কাজ ত্বরান্বিত করতে হবে। আজ বৈঠকে আলোচনায় সকলেই সহযোগিতা করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি শেষ হয়েছে। তবে পুজোর আগে সব রাস্তার কাজ সম্পন্ন করা না গেলেও যতটা করা সম্ভব তারই চেষ্টা করা হবে। বড় বড় পুজো প্যান্ডেলের সামনে রাস্তার ভাঙা জায়গাগুলি সংস্কার করা হবে। অন্যদিকে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, খুব দ্রুতই শহরের বিভিন্ন প্রাণকেন্দ্র সাজবে হৃদয়ের শহর জলপাইগুড়ি লেখা দিয়ে। কিছু কিছু জায়গায় ইংরেজিতে বসবে জলপাইগুড়ি ইজ ইন মাই হার্ট। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে তৈরি হবে সেলফি জোন। শহরে এইসব জিনিসগুলি এমনভাবে সাজানো হবে যাতে দৃশ্যনন্দন হয়। আগামী মহালয়ার দিন শহরের প্রায় 8টি জায়গা থেকে শহরবাসীকে শোনানো হবে মহালয়া। এছাড়াও আগামী দুর্গাপূজার আগে জলপাইগুড়ি পুরসভার 3টি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হচ্ছে। তিনি আরও বলেন, শহরে বিপজ্জনক অবস্থায় থাকা ধরম পাসওয়ান ও নিতাই ঘোষদের বিল্ডিং আগামী 7 দিনের মধ্যে ভেঙে ফেলার নোটিশ দেওয়া হবে। যদি তারা সে কাজ না করেন তাহলে পুরসভার উদ্যোগ নিয়ে সেই সব বিল্ডিং ভাঙার কাজ শুরু করবে। শারদীয়ার প্রাক পর্বে আমাদের প্রতি বছরের ন্যায় একটি পুজো স্পেশাল মিটিং এবং আমাদের যে মান্থলি মিটিং অর্থাৎ বিওসি মিটিং, সেটা আজকে এই দুটো মিটিং আজকে অনুষ্ঠিত হলো আমাদের জলপাইগুড়ি পুরসভার এই সভাকক্ষে। স্বভাবতই সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে আমাদের তো কার্যকারী অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। আমরা রাস্তা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষকে পরিষেবা দিতে এই শারদীয়ার পর্বে যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয় সেই দিকে খেয়াল রেখে পুরসভার সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা রেখেছি। এবং সেই ক্ষেত্রে জলের সময় আমরা যেটা পানীয় জল আমাদের সেটাকে সময়সীমা বাড়িয়ে দেওয়া, কিছু আলোকসজ্জা যেরকম করা, রাস্তাঘাট রিপেয়ারিং থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে যে রাস্তাগুলো বা আমরা যেগুলো অ্যাপ্রুভাল হয়ে এসছে আমাদের 32টি রাস্তা, আমরা এর আগেও বলেছি, সেই রাস্তাগুলোকে ত্বরান্বিত করা, প্রায়োরিটি বেসিসে কোন জায়গা দিয়ে মানুষ চলবে শারদীয়া উৎসবে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমরা কিন্তু আজকে বিওসি সভায় সেই সব আলোচনা হলো। সকলে খুব সহযোগিতা করেছে, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই মিটিং সমাপ্ত হলো। এই দুটো মিটিংয়েই আজকের এই রেজুলেশন নেওয়া হলো। সমস্ত টেন্ডার প্রক্রিয়া দেওয়া হয়ে গেছে, ধাপে ধাপে রাস্তাগুলো হবে। এখন 32টি রাস্তা, এখনও মাত্র 18 দিন বাকি পুজো। সবগুলো না করা গেলেও প্রায়োরিটি বেসিসে পুজো প্রতিটি ওয়ার্ডে যেমন আমরা কিছু টাকা বরাদ্দ হয়েছে যে পুজো মণ্ডপের সামনে, বড় বড় পুজোর মণ্ডপের সামনে রাস্তাগুলোকে রিপেয়ারিং, সেগুলো সেন্ট্রালি আমরা দেখে নিয়ে আমরা ব্যবস্থা করছি। সম্মানীয় চেয়ারপারসনের পৌরোহিত্যে আজকের এই মিটিং হয়। আজকে দুটো মিটিং একসাথে হয়েছে, একটা 12:30 শুরু হয়েছিল, একটা 2টো থেকে 3টে অবধি হয়েছে, একটু টাইমের এদিক ওদিক হয়ে গেছে। প্রতিটা শহরের বিভিন্ন সেন্ট্রালি জায়গায় লাগবে হৃদয়ের শহর জলপাইগুড়ি, আর কোথাও কোথাও ইংরেজিতে লেখা থাকবে জলপাইগুড়ি ইজ ইন মাই হার্ট। তার কারণ হচ্ছে জলপাইগুড়ির ঐতিহ্য, জলপাইগুড়ির কৌলিন্য উত্তরবঙ্গে সবচেয়ে বেশি। 1, 2 হচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডে আমরা সেলফি জোন করার দিকে আস্তে আস্তে ধাপে ধাপে এগোবো। ইয়াং জেনারেশন সেলফি তোলার দিকে তাদের খুব তাদের দিকটাও নজর দিতে হবে। সেটা একটু আমরা সেলফি জোন করবো যেখানে লেখা থাকবে জলপাইগুড়ি ইন মাই হার্ট, আর বিভিন্ন সেন্ট্রালি লেখা থাকবে হৃদয়ের শহর জলপাইগুড়ি বা আমার হৃদয়ে জলপাইগুড়ি। এইভাবে আমরা বিভিন্ন ভ্যারাইটি লেখা লিখবো। লেখাটা কিভাবে হবে, মানে ওটা গ্লো সাইন বোর্ডের মাধ্যমে, করে গ্লো সাইন বোর্ডের মাধ্যমে সুন্দর করে, যাতে মানুষের কাছে এটা মানে দৃশ্যনন্দন হয়। কটি জায়গা থাকবে আমরা সেগুলো সার্ভে করে করব ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমরা মহালয়াতে জলপাইগুড়ির 7টা জায়গাতে আমরা পুরো মহালয়া মানুষকে শোনাবো, পুরনো দিনের ঐতিহ্য। আগামী প্রজন্ম, আজকের প্রজন্ম যাতে মহালয়ার সাথে নিজেকে আত্মিক বোধ করতে পারে এবং পুরনো প্রজন্ম তার পুরনো স্মৃতি যাতে ফিরে পায়, সেটা আমরা করব প্রায় 8টা জায়গাতে। তৃতীয়ত, আমরা জলপাইগুড়ির ক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাম্বুলেন্স রয়েছে, এই অ্যাম্বুলেন্স আমরা দুর্গাপূজার আগে চালু করে দিচ্ছি। এটা আগে চালু করার কথা ছিল, আমরা সেটা একটু দেরি করেছে, কিন্তু দুর্গাপূজার আগে আমরা অ্যাম্বুলেন্স চালু করে দিচ্ছি। এবং জলপাইগুড়ি পৌরসভার একটা নাম্বার থাকবে, যে নাম্বারটা কিন্তু জলপাইগুড়ি পৌরসভা
ইমার্জেন্সির ক্ষেত্রে যেটা মানুষ পাবেন, এবং সেই নাম্বারটা কল করলে 24x7 যেটা জলপাইগুড়ি পৌরসভা সেই সার্ভিসটা দেবে। 3টে চলবে। চতুর্থ হচ্ছে কী রেট হবে সেটা আমরা চেয়ারপারসন পরে জানিয়ে দেবেন। চতুর্থ হচ্ছে জলপাইগুড়ির রাস্তা দেখলে রাস্তা করার পরেই কারোর বাড়িতে জল উঠছে না, খুঁড়তে হয়, রাস্তাটা নষ্ট হয়ে যায়। এখন থেকে রাস্তা বড় রাস্তা হওয়ার আগে তা ওয়াটার ট্যাঙ্ক হবে, যেখানে 8টা-10টা করে জলের কানেকশন একসাথে থাকবে, এবং তার মধ্য দিয়েই আর খুলতে হবে না, খালি ওর উপরে স্ল্যাবটা খুলে নিলেই যে ওখানে যে কোনো ডিফেক্ট হলে সেটাকে ঠিক করে দেবে, ফেরুল চেঞ্জ করতে হলে ফেরুল চেঞ্জ করে দেবে। তাতে কী হবে, এই যে রাস্তা খোঁড়া, রাস্তা তাড়াতাড়ি নষ্ট হওয়া, এটা হবে। আরেকটা পয়েন্ট নেওয়া হলো আজকে, যে জলপাইগুড়ি পৌরসভায় যারা কাজ করবেন 3 বছর মেনটেনেন্স তাদের করতে হবে রাস্তা। আর সিসি পাতের ক্ষেত্রে, এটা পিচের রাস্তা, সিসি পাতের ক্ষেত্রে 1 বছরের মেনটেনেন্স করতে হবে। আর সেন্ট্রালি কিছু রাস্তাঘাট পট হোলস রিপেয়ারিং, মানে টেম্পোরারি রিপেয়ারিং করে দেবো। এমনিতে প্রতিটা ওয়ার্ডকে 99,000 টাকা করে কাজ দেওয়া হয়েছে, কিন্তু আরও সেন্ট্রালি কিছু কয়েকটা রাস্তা, আমার সাথে সিআইসি সন্দীপ মাহাতোর ফোনে কথা হয়েছে, উনি আজকে ছিলেন না, সেগুলো আমরা করব। জলপাইগুড়ি পৌরসভা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা ধরম পাসওয়ানের বিল্ডিং, নিতাই ঘোষদের বিল্ডিং, যেটা ডিলাপিডেটেড কন্ডিশনে রয়েছে, তাদের 7 দিনের আর নোটিশ দেবো। তার মধ্যে না ভাঙলে, আমরা বোর্ডে রেজলিউশন নিয়ে নিয়েছি, তার মধ্যে না ভাঙলে আমরা এবার ভেঙে ফেলবো। এবং মুক্তা ভবনের ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কারুর ব্যবসার জন্য কোনো মানুষের জীবন নষ্ট হতে আমরা দেব না। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার 70তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। নিজস্ব মাঠ করার দাবি নিয়ে জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার 70তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় মুখ্য আলোচনার বিষয় ছিল জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব মাঠ ও পরিকাঠামো বৃদ্ধি করা। জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব কক্ষে এদিনের এই সভা অনুষ্ঠিত হয়েছিল। সভা শুরুর আগে শোক প্রস্তাব সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বার্ষিক সাধারণ সভায় নতুন সম্পাদক নির্বাচিত হয়েছে ভোলা মণ্ডল। এই সভায় উপস্থিত ছিলেন এডিএম পুষ্পক রায়, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা। আমার অনুরোধ থাকবে, অ্যাফিলিয়েটেড ক্লাবদের নিজস্ব পরিচালিত সুন্দর সুন্দর মাঠ রয়েছে, সেই মাঠগুলোর অনেকের লিজের রিনিউয়ালটা অনেকের বাকি পড়ে গেছে, অনেকের ক্ষেত্রে সেটা লিজের এক্সেমশন বাকি আছে। এই ধরনের ইন্ডিভিজুয়াল যেগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে প্রশাসনের কাছে আমরা মুভ করব, এবং সেই মাঠগুলো যাতে রেগুলারাইজ হয়। এবং আমাদের এখানে যেটা আছে, যেই মাঠগুলোকে প্রয়োজনে প্রশাসন মনে করলে পরে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবহারের জন্য আইনগতভাবে রিকুইজিশনও করতে পারে, সেটার প্রয়োজন পড়ে না। সেটা হচ্ছে সেই মাঠগুলোর সাথে আমরা সবাই আমাদের মেম্বার, এবং তারা প্রত্যেকেই এটার পার্ট অ্যান্ড পার্সেল, তারা আমাদেরকে সহায়তা করে। আলাদাভাবে বোধহয় পশ্চিমবঙ্গের বুকে জেলা ক্রীড়া সংস্থার আমার মনে হয় জানা নেই, আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা হয়তো জানবেন, যে মাঠ আলাদাভাবে মাঠ নেই, আলাদাভাবে অফিস প্রপার্টি রয়ে গেছে। আমরা সবার আগে যেটা চাবো, যে আমাদের একটা মানে ভালো স্থান দেওয়া, এবং সেটা সরকারি উদ্যোগে। আপনারা যেমন সাংবাদিকরা, আপনারা সরকারি পৃষ্ঠপোষকতায় বড় বিল্ডিং পেয়ে গেছেন, আমাদের তো ওরকম একটা আশাবাদী আমরা, যে আমরাও একটা ওরকম বিল্ডিং পাবো। এই ধরনের আমরা দাবি আমরা জানাবো, এবং আমরা আবদার করব এটা প্রশাসনের কাছে। এই সাই প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই সমস্ত ক্লাব, এই সাইয়ের জন্য যে মাঠটি হয়েছে সেটাই আমরা অংশীদার ছিলাম। সাই এখন আছে, সাই যখন আমরা চাইব তখন সাই নিশ্চয়ই আমাদের মাঠ দেবে, এবং সেখানে আরএসের একটা মাঠ আছে, সেই আরএসের মাঠটাকে সংস্কার করলে আমরা হয়তো আরও খেলার উপযুক্ত স্থান পাবো। তাই আমার অনুরোধ, যে আমরা সাইয়ের ওই মাঠটিকে যাতে ইউজ করতে পারি। আমাদের সরকারি আধিকারিক আছেন, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি আছেন, আমি এতদিন ধরে ডিএসএ করছি, আমি ছোটোবেলার থেকে ডিএসএ করি, কিন্তু আমি এরকম অ্যাক্টিভ ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি এখন যিনি নির্বাচিত হয়েছেন তার মতো, মানে সকাল থেকে তিনি ফোনে দায়িত্ব নিয়ে আমাকে প্রত্যেকটা কাজ করিয়েছেন। সেই জন্য এরকম একটা ওয়ার্কিং প্রেসিডেন্টকে আমি পেয়েছি, এবং জেলা প্রশাসন আমাদের যেভাবে সাহায্য করে সেটা অকল্পনীয়, এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাহায্য করে সেটাও ভাবা যায় না। আমাদের মিউনিসিপ্যালিটি প্রচুর পরিমাণে সাহায্য করে, জেলা পরিষদ তারাও আমাদের সাহায্য করে। সাহায্যের হাত কিন্তু সবাই বাড়িয়ে দেয়, সেটাকে আমাদের ধরতে হবে।
এবং আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমার এটা বিশেষ অনুরোধ, যে কটা মাঠ আছে তার সংস্কারের জন্য সরকারের থেকে যাতে তাদের ক্লাবগুলোকে দেওয়া হয়, এবং টাউন ক্লাব যদি উন্নতি করে তাহলে আমরা উন্নত হব, জিআইএমে যদি উন্নত হয় তাহলে আমরা উন্নত হব, সাই যদি উন্নত হয় তাহলে আমরা উন্নত হব, আরএসএ যদি উন্নত হয় তাহলে আমরা উন্নত হব, এফওসি জয়সি যদি উন্নত হয় তাহলে আমরা উন্নত হব। এটা হচ্ছে আমার কথা। আমি বলছি যে মাঠের পরিকল্পনা করুন। জলপাইগুড়িতে যত মাঠ আছে আমার মনে হয় অন্য জেলায় এত মাঠ নেই, জলপাইগুড়িতে সবচেয়ে বেশি মাঠ বর্তমান। ধন্যবাদ। কারণ আমি প্রথমবার এই সভায় এসেছি, এবং এর ব্যাপারে হয়তো আলোচনা হয়েছিল, কিন্তু সরকারিভাবে কোনো মানে অফিসিয়ালি কোনো উদ্যোগ হয়তো নেওয়া হয়নি। এবার নতুন কমিটি যদি আমাদের জেলা কালেক্টর, যিনি সমস্ত ভূমি রাজস্বের মালিক জেলার, তাহলে সেখানে যদি আমাদের একটা অ্যাপ্রোচ করা যায়, একটা আবেদন করেন, আমরা সেই আবেদনটাকে ইনিশিয়েট করে একটা জমি খোঁজার চেষ্টা করব। সেই জমি দেখে কোথায় কিভাবে করা যেতে পারে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম পুরনো ক্রীড়া সংস্থা। এই সংস্থার পরিকাঠামো দরকার। এখানে আন্তর্জাতিক মানের কোনো খেলাধুলা হওয়া এখনও সম্ভব হচ্ছে না। আমরা চাই এখানে আন্তর্জাতিক মানে খেলাধুলা হোক, সেই পরিকাঠামো তৈরি হোক। সেটা তো চাইবেন অবশ্যই, আমরা জলপাইগুড়িবাসী হিসেবে আমিও সেটা চাই। জলপাইগুড়িতে আরও আন্তর্জাতিক মানের খেলা হোক, জাতীয় খেলা হোক, কিন্তু হয়নি এখন অবধি, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার এখনও ডেভেলপ হয়নি। তবে আমি আশা করব যেরকম আমরা বিভিন্ন স্তরে, রাজ্যের বিভিন্ন স্তরে বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন উন্নয়ন দেখতে পেয়েছি, এবং ভোল পাল্টে গেছে। আপনি যদি বলেন যে ক্রীড়া ব্যবস্থারও ভোল পাল্টে গেছে, এখন অনেক অনেক ভালো খেলোয়াড় উঠে আসছে, অনেক পরিকাঠামো অনেক ক্লাবের অনেক উন্নত হয়েছে। এবং আমাদের জলপাইগুড়িতে পরিকাঠামো নেই একেবারে বলা ভুল। আমাদের বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন আছে, যেটা এখন সাইকে দেওয়া আছে বা সাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছে। তাছাড়াও আরও বিভিন্ন ক্লাবের বড় বড় মাঠ আছে, এবং এতে করে উন্নয়ন হবে না এটা বলা যায় না, অবশ্যই উন্নয়ন হবে, এবং ভবিষ্যতে আপনারা দেখতেও পারবেন। হয়তো আজকেই দেখতে পারবেন না, কিন্তু ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, যে আস্তে আস্তে এগোতেই আমরা লক্ষ্যে পৌঁছে যাব। গতকাল জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ৭০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। গঠন হয়েছে নতুন কমিটিও, কিন্তু ক্লাবগুলি থেকে প্রতিনিধি নির্বাচনে যে নিয়ম করা হয়েছে তার সঠিক নয় বলে আজ অসন্তোষ প্রকাশ করলেন জলপাইগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা দাদাভাই ক্লাবের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অতীতে ডিএসএ পরিচালনার ক্ষেত্রে অনেক ত্রুটি দেখতে পেয়েছি, আগামী দিনে সেগুলি তুলে ধরা হবে। সাধারণ সভায় আমি দাদাভাই ক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলাম। বৈঠকে বেশ কিছু বিষয় আমার সঠিক মনে হয়নি, বিশেষ করে ক্লাবগুলি থেকে প্রতিনিধি নির্বাচনে যে নিয়ম করা হয়েছে তার সঠিক নয় বলেই আমার মনে হয়। বৈঠকে একাধিক বিষয়গুলি নিয়ে জানতে চাইলেও আমি কোনো সদুত্তর পাইনি। বিষয়গুলি নিয়ে বর্তমান কমিটি ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও প্রতিবাদ হবে বলে তিনি জানান। দেখুন, ডিএসএর কালকে এজিএম ছিল, সেই এজিএমে আমি দাদাভাই ক্লাবের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলাম, এবং সেখানে যেসব বিষয়গুলি আমাদের চোখে ঠিক লাগেনি, সেই বিষয়গুলি আমি এজিএমে তুলে ধরেছি। কোনটা? তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল যে সেখানে বলা হয়েছিল যে ফুল ফ্লেজেড ক্লাব, আর এটা হচ্ছে ফুল ফ্লেজেড মেম্বার, আর এটা হচ্ছে নমিনাল মেম্বার। তো ফুল ফ্লেজেড মেম্বার, নমিনাল মেম্বার, এটা কি? এটা কটা ক্লাব জানে? তো ফুল ফ্লেজেড মেম্বার ওরা বলছে যে যারা গত 2 বছর, যে সমস্ত ক্লাব 2 বছরে মিনিমাম 2টা ইভেন্টে পার্টিসিপেট করেছে, তারা ফুল ফ্লেজেড ক্লাব। ঠিক আছে, আমরা দাদাভাই ক্লাব, আমরা ক্রিকেটে একবার চ্যাম্পিয়ন হয়েছি, একবার সুপার ডিভিশন, একবার হচ্ছে রানার্স আপ হয়েছি, একবার ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছি, একবার ভলিবলে রানার্স আপ হয়েছি, একবার ভলিবলে মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মহিলা ভলিবল ছিল ডিএসএ পরিচালিত, কিন্তু সেটা তারা কাউন্ট করবে না। করবে কি করবে না সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল ক্লাবগুলিকে। তাই আমি বলেছি যে সংবিধানটা কি, সংবিধানের কপিটা কোথায়, যে কনস্টিটিউশনটা কি ডিএসএর, সেটা আমরা জানতে চেয়েছি, এবং তার কপি সবগুলি ক্লাবকে দেওয়া দরকার। কারণ আমরা জানি যে ডিএসএর সোসাইটি একটা রেজিস্ট্রেশন হলেও ডিএসএর যদি কোনো উপবিধি থাকে, যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে,
হ্যাঁ, এবং বছর পর পর একটা কমিটি, নতুন কমিটি হবে। একজন সেক্রেটারি বা একজন প্রেসিডেন্ট, একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট, তারা পরপর বছর থাকতে পারবে একই পদে। হ্যাঁ, এইসব সমস্ত কিছু যদি নিয়মের মধ্যে থাকে, সেই নিয়মগুলি কী এবং সেই নিয়মগুলি ক্লাবগুলি জানা দরকার, এবং যদি কোনো পরবর্তী সময় অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে সেগুলি জানা দরকার। তো যাই হোক, এটা আমি এজিএমে খুব দৃঢ়তার সঙ্গে বলেছি, কিন্তু এজিএমের কোনো সদুত্তর পাইনি। আগামী দিনে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং ডিএসএ পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক ত্রুটি দেখতে পেয়েছি বিগত দিনে। সেই ত্রুটিগুলিও আমরা আমি তুলে ধরেছি ব্যক্তিগতভাবে, ঠিক আছে। এবং মিটিং শেষ করেই বেরিয়েছি, কিন্তু আমাকে তো কোনো সাংবাদিক বন্ধুরা বলেনি যে আপনার ইন্টারভিউ আছে, হয়তো বললে আমি থাকতাম, কিন্তু তা না। আমার যে সমস্ত ত্রুটিগুলি চোখে পড়েছে ক্ষেত্রে, তো সেই ত্রুটিগুলি আমি মিটিংয়ে খুব দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছি, এবং জানি না নতুন কমিটি সেগুলি রেকটিফাই করবে কিনা। যদি রেকটিফাই না হয়, আগামী দিনে এ নিয়ে বড়সড় আন্দোলন হবে। সাত সকালে পুড়ে ছাই হলো একটি ভুসি কারখানা। জানা গিয়েছে, এদিন ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জ্বালানি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিছু মেশিন সহ কারখানায় থাকা যাবতীয় সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারখানার ভেতরে প্রচুর পরিমাণে ভুসি এবং কাঠের জ্বালানি মজুত রাখা ছিল। জানা গিয়েছে, এই ভুসিগুলি দিয়ে উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা হতো এখানে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। আগুন লেগেছে কখন? আগুন লেগেছে তো আমরা সঠিক বলতে পারবো না। আমরা ঘুমাইছিলাম, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে। কি দেখেছিলেন তখন? তখন দেখছি স্যার ওখানে আগুন জ্বলতেছে, ব্যাপারটা কি দৌড়াদৌড়ি করতে করতে তারপর ফায়ার ব্রিগেড এসেছে। হ্যাঁ। তো এটা কি তৈরি হতো এখানে? এটা কাঠের ভুসি দিয়ে নাগরির মতন তৈরি। কাঠের ভুসি দিয়ে নাগরির মতন তৈরি হতো, কয়লার মতন সিস্টেম। এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না আপনার ফুলবাড়ির দিকে, সেখানে একটা আপনার ফ্যাক্টরি আছে। ওই ফায়ারউড যেগুলো থাকে সেগুলোর মধ্যেই আগুনটা লেগেছিল। আচ্ছা, কটা গাড়ি এসছে? গাড়ি একটা এসছে। আমার গাড়ির জলে তো হয়নি, এনাদের পাশে সব সিস্টেম করা আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরো সিস্টেমটাই করা থাকে এদের, মানে মেনলি আমরা সেখান থেকে জল নিয়ে কন্টিনিউ কাজ করেছি। গাড়ি একটাই এসছে। ক্ষয়ক্ষতি বলতে অ্যাকচুয়ালি মেশিনারি কিছু ড্যামেজ হতে পারে জল থেকে, আর এদের যে সবই তো মানে ফায়ারউড আর ফায়ার ডাস্ট, সেগুলোর ভ্যালুয়েবল তো বলতে হবে না, সেগুলোই আগুন লেগেছে। একটা পার্টে লেগেছে, পুরো জন্য একটা মোটামুটি একটা পার্টে লেগেছে। আমাদের নিয়ার অ্যাবাউট 4:45 মতন। কি নাম আপনার? স্টেশন অফিসার রাজীব কুমার কুন্ডু, ফুলবাড়ি ফায়ার ব্রিগেড। আপনারা যখন এখানে পৌঁছেছিলেন তখন কি পরিস্থিতি? তখন আগুন জ্বলছিল একটা পার্টে, মানে হোল ফ্যাক্টরি না, একটা পার্টে মোটামুটি আগুনটা লেগেছে। যেহেতু ওখানে যখন মানে আপনার হাত মেশিনের আছে, শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছিল। খুব একটা হাজার্ড নেই, কোনো মানে ম্যান ইনভলভ নেই, ভয়ের কোনো কারণ ছিল না। আগুন নেমে গেছে এখন। এটা আমি শুনলাম, বাড়ি থেকে ফোন গেল কি আগুন লেগেছে। এসছি কি আমার বগলে ফ্যাক্টরি আছে, আমাদেরও অনেক কিছু জ্বলে গেছে এর লাইনের জন্য। তারপরে দেখছি আর এটা তো ফ্যাক্টরি ইনলিগাল আছে, এটা এখানে থাকাই দরকার না। এটা এই লাকড়ি বানায়, এই ভুসি দিয়ে লাকড়ি বানায়, দেখছেন না ওই লাকড়ি। এইটা তো এইখানে ফ্যাক্টরি আছে, এইখানে এই আগুন লাগানোর জন্য জিনিস থাকবে। এটা কি? হ্যাঁ, অবৈধ আছে। আপনারাই দেখুন না কি এটা কি এইখানে রাখা উচিত আছে? এই ফ্যাক্টরিটা এখানে থাকার উচিত। সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল
রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটান হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটান করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটান। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। সাইবার প্রতারণার শিকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ক্রমশ বাড়ছে সাইবার প্রতারণা। সাইবার প্রতারকদের খপ্পরে পড়ল মালবাজার শহরের প্রবীণ ব্যবসায়ী সহ চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মী। মালবাজার শহরের ব্যবসায়ী ভরতচন্দ্র পাল এবং তার স্ত্রী বন্দনা পালের যৌথ অ্যাকাউন্ট রয়েছে শহরের একটি বেসরকারি ব্যাংকে। দুদিন আগে ভরতবাবুর বাড়িতে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে ব্যাংকের কর্মী বলে পরিচয় দেওয়া হয়। সেই সময় বাড়িতে ছিলেন স্ত্রী ও মেয়ে পিয়ালি পাল। অভিযোগ ভুল বুঝিয়ে ওটিপি নিয়ে অ্যাকাউন্ট থেকে ৭৫,০০০ টাকা তুলে নেয় প্রতারকরা। ভরতবাবুর ছেলে প্রসেনজিৎ পাল কর্মসূত্রে বিদেশে থাকেন। ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক তার কাছে থাকায় হঠাৎ ৭৫,০০০ টাকা তুলে নেওয়ার মেসেজ পেতেই প্রসেনজিৎ বাড়িতে ফোন করেন এবং সমস্ত কিছু শুনে তৎক্ষণাৎ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করেন। পাসওয়ার্ড পরিবর্তন না করলে আরও বেশি ক্ষতি হতে পারত বলেই মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত পিয়ালি পাল জানিয়েছেন, ব্যাংকের নাম করে ফোন আসে। তারা যে লিঙ্কটি শেয়ার করেছিল তা অবিকল ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটের মতো দেখতে। অপরদিকে মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নেপুচাপুর চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মী মানিক দত্তর রিজ অ্যাকাউন্ট থেকেও 25,000 টাকা প্রতারণা করা হয়েছে একই কায়দায়। প্রসঙ্গত প্রবীণ এবং মাঝবয়সী নাগরিকরা যারা ডিজিটাল দুনিয়ায় খুঁটিনাটি নিয়ে খুব বেশি সচেতন নন, তারাই সবথেকে বেশি দুষ্কৃতীদের খপ্পরে পড়ছেন। বাড়তে থাকা সাইবার প্রতারণার ঘটনায় এবার মালবাজার শহরে সাইবার থানার দাবিও উঠেছে। মালবাজার থানায় সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করা হলে তা জলপাইগুড়ি সাইবার থানায় হস্তান্তর করা হয়। তারপরেই তদন্ত শুরু হয়। হস্তান্তরের জন্য মাঝে বেশ কিছু সময় কেটে যাওয়ায় তদন্তে তেমন সফলতা মিলছে না বলেই অভিযোগ অনেকের। সাম্প্রতিক সময়ে শহরের বেশ কয়েকজন বাসিন্দা লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন, কিন্তু এখনও সেসব তদন্তের কোনো কিনারা হয়নি। পাশাপাশি মালবাজার থানায় প্রযুক্তিগত দিক দিয়ে অন্য থানাগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাকিং সহ সাধারণ প্রযুক্তির জন্য মালবাজার থানা এখনও জেলার ওপর নির্ভরশীল। ফলত বিস্তীর্ণ চা বলয়ের কেন্দ্রে থাকা মালবাজার থানায় প্রযুক্তিগত উন্নয়ন এবং সাইবার থানা গঠনের দাবি ক্রমশ জোরালো হয়ে উঠেছে। যদিও মালবাজার থানার পুলিশ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলেই পুলিশ সূত্রে খবর। মালবাজারে সাইবার থানা গঠিত হলে পার্শ্ববর্তী 4টি ব্লক উপকৃত হবে। আমার বাবার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নেওয়া হয়েছে। কত টাকার মতন জানতে পারলেন? ৭৫,০০০ টাকা। ঘটনাটা কি আজকেরই ঘটনা? আজকেরই ঘটনা। কোন ব্যাংক? বন্ধন ব্যাংক। ব্যাংকে জানানো হয়েছে? ব্যাংকে জানানো হয়েছে, ওনারা এসেছিলেন, থানায়ও রিপোর্ট করা হয়েছে। মানে কথার জালে ভুলিয়ে কি ওটিপি গুলো নেওয়া হয়েছে? হ্যাঁ, কথার জালে ভুলিয়ে ওটিপি গুলো নেওয়া। প্রায় কতক্ষণ কথোপকথন চলে? প্রায় 32 মিনিট। কি পরিচয় দিয়ে ফোন করেছিল? বলেছে যে আমরা বন্ধন ব্যাংক থেকে বলছি, আর আপনার প্যান কার্ডের মানে ওটা ফেল হয়ে যাচ্ছে, তো আপনি হচ্ছে ব্যাংকে এসে যোগাযোগ করুন, আজকে এই ওটিপিগুলো আপনার কাছে যাবে, আপনি এগুলো দেখে আমাদেরকে জানান, আর কালকে এসে আপনারা ব্যাংকে যোগাযোগ করুন। মালবাজার মহকুমার দুটি আলাদা জায়গায় সাপের কামড়ে আহত হয়েছেন দুজন। মালবাজার মহকুমার দুটি আলাদা জায়গায় সাপের কামড়ে আহত হয়েছেন দুজন। জানা গেছে, গতকাল রাতে ক্রান্তি এলাকার ভাগর সরকার মাছ ধরতে পাশের নদীতে যাওয়ার সময় একটি বিষধর সাপ তাকে কামড়ায়। তৎক্ষণাৎ এলাকার বাসিন্দারা ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে। তার চিকিৎসা চলছে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের
মানাবাড়ির কাছে ওদলাবাড়ি উচ্চতর বিদ্যালয়ের পেছনে একটি ফাস্ট ফুডের দোকানের ভেতরে অজগর সাপ দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারঘেরা বন বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাবুল ওরাও সাপটিকে ধরছিল। এমন সময় অজগর সাপটি কামড়ায় বাবুল ওরাওকে। ঘটনার পরপরই বাবুল ওরাওকে চিকিৎসার জন্য ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, তবে দুজনের অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে। এটাকে সাপ কামড়াইছে। কোথায় এটা? নদীতে মাছ ধরতে গেছে, ওইখান থেকে সাপে কামড়াইছে। আমরা কান্তির থেকে আসছি, পেশেন্টকে নিয়ে ওদলাবাড়ি হাসপাতালে আসছি। এখন এখানে ডাক্তারবাবু অবজারভারে রাখলো 24 ঘন্টা। এখন কখন কি হয়? পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম ভাগ্য সরকার। কোথায় সাপ ধরতে গেছিল? কোন নদীতে? ওইটা হচ্ছে আমাদের এখানে দেবীজোড়া নদী বলে, ক্রান্তিতে ওইখানে। সাপ কি ধরা গেছে কি? না, সাপ তো দেখতে পাই নাই, কিন্তু সাপের কামড় বোঝা যাচ্ছে। নিয়ে আসছি ওদলাবাড়ি হসপিটাল। আপনার নাম? আমার নাম পিঙ্কু সরকার। কে ওনার? আমি ওনার ভাইস্তা। জলপাইগুড়ির ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এবার হাত বাড়িয়ে দিল মুহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। রক্তদান মানে জীবনদান। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল মুহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। মুহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি 75 বর্ষ পূর্তি উপলক্ষে এদিনেরই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এদিন রক্তদান শিবির থেকে 40 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়ার টার্গেট নেওয়া হয় কমিটির পক্ষ থেকে। এই বিষয়ে মুহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির কনভেনর বিশ্বজিৎ পাল জানান, এই বছর আমাদের পুজো 75তম বর্ষে পদার্পণ করেছে, তাই সারা বছর আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করছি। তারই অঙ্গ হিসেবে আজকের এই রক্তদান শিবির। আজ এই রক্তদান শিবির থেকে প্রায় 40 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আমাদের এবার প্লাটিনাম জুবলি দুর্গাপুজো ঐতিহ্যের 75 এবং এটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করছি। তার মধ্যে আজকে 21শে সেপ্টেম্বর আমাদের একটা প্রোগ্রাম ছিল মুহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে, এটা স্বেচ্ছায় রক্তদান ছিল, সেটা আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হলো। কতজন প্রায় রক্তদাতা আজকে? এখন অবধি আমাদের 26 জনের মতো রক্ত আমাদের দেওয়া হয়ে গেছে। কত টার্গেট নেওয়া? আমাদের টার্গেট আছে 35 থেকে 40-এর মধ্যে। তো আশা করছি আমরা 35 জনকে কমপ্লিট করাতে পারবো। আপনার নাম আর পরিচয়? বিশ্বজিৎ পাল, ক্লাবের সদস্য, কনভেনার। ধন্যবাদ। চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের স্বনামধন্য বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর কুনাল প্যাটেল এখন বসছেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের প্যানাসিয়া ডায়াগনস্টিকে আজ বসেছেন এবং আগামীতে 3 মাস পর পর বসবেন রোবোটিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর কুনাল প্যাটেল। আপনাদের যদি অস্থি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, যেমন বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা ও হাড়ের সমস্যা, দীর্ঘদিন ঘাড়, কাঁধ, কনুই ও পিঠ ব্যথা, হাঁটু পা ও গোড়ালির সমস্যা, অর্থোপেডিক ট্রমা, জয়েন্ট লিগামেন্ট ও টেন্ডন মাংসপেশির ইনফেকশন, হাড় ভেঙে যাওয়া, আর্থারাইটিস ও অস্টিওপেরোসিসের সমস্যা, বোন টিউমার, রিউমাটয়েড আর্থারাইটিস, লিগামেন্ট ইনজুরি, স্পোর্টস ইনজুরি, টিস্যু ইনজুরি, মেরুদণ্ডের ডিস্ক ভেঙে যাওয়া ইত্যাদি। তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা প্যানাসিয়া ডায়াগনস্টিক, ক্লাব রোড, গান্ধী মোড়, হেড পোস্ট অফিসের নিকট, জলপাইগুড়ি। অনুসন্ধান ও নাম লেখানোর জন্য ফোন করুন 03561 222 86090344489 এবং 8509738409 এই নাম্বারগুলিতে। अभी जो लेटेस्ट एडवांसेस है जो ऑर्थोपेडिक्स में और जो रोबोटिक्स का जो एडवांस्ड है, ये सबसे लेटेस्ट एडवांस है। इन दिनों रोबोटिक्स तो हर जगह होता है, बट अभी हम लोग जो नया चीज़ लेके आ रहे हैं वो है रोबोटिक्स विद आर्टिफिशियल इंटेलिजेंस, और ये हम लोग नी रिप्लेसमेंट और हिप रिप्लेसमेंट में यूज़ कर रहे हैं। ये इससे क्या फ़ायदा होता है कि लोग जो पहले बोलते थे कि नी रिप्लेसमेंट में प्रॉब्लम होता है, या कुछ लोग बोलते हैं कि नी रिप्लेसमेंट सक्सेस नहीं होता है, ये आर्टिफिशियल इंटेलिजेंस की सहायता से नी रिप्लेसमेंट का रिजल्ट ऑलमोस्ट 98 to 100% सक्सेस रेट हो सकता है। क्यों ये हो सकता है? क्योंकि अब इसके बाद जो है हम जो सब हर एक आदमी का जो नी रिप्लेसमेंट होगा वो पर्सनलाइज्ड नी रिप्लेसमेंट होता है। ये क्या है कि उस आदमी की जेनेटिक
के हिसाब से, उस आदमी के नी या हिप के अलाइनमेंट के हिसाब से इम्प्लांट जो होता है वो बिठाया जाता है। और ये मदद जो होता है आर्टिफिशियल इंटेलिजेंस के हिसाब से, आर्टिफिशियल इंटेलिजेंस के माध्यम से होता है। जो लाखों रोबोटिक सर्जरीज हुए वो सब का डेटा लेके, वर्ल्ड ओवर का डेटा लेके, उस हिसाब से हर पेशेंट को हम लोग अब से कस्टमाइज्ड अलाइनमेंट बेस्ड नी रिप्लेसमेंट और हिप रिप्लेसमेंट सर्जरी करते हैं, जिससे इसका सक्सेस रेट 98 to 100% होगा। আমার নাম হলো মনোজ উপাধ্যায়, আমি অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টার জলপাইগুড়ি চার্জে আছি। আর এখানে আজকে ডক্টর কুনাল প্যাটেল সিনিয়র অর্থোপেডিক সার্জন উনি এসছেন, জয়েন্টের রোবোটিক সার্জন, উনি আজকে পেশেন্ট দেখছেন আজকে। আর কবে কবে আসবেন? আর ইনি 3 মাস অন্তর একবার করে আসবেন। কি কি বিষয়ের উপরে উনি দেখেন? ইনার হলো যেমন কলার বোন হলো, হিপ জয়েন্ট, স্পাইনাল কর্ড, নি রিপ্লেসমেন্ট হলো, বা যে কোনো সমস্যা, হাড়ের যে কোনো সমস্যা, অস্টিওফোরাইসিস, এসব সমস্ত কিছু হাড়ের সমস্ত রকম ট্রিটমেন্ট উনি করেন। কতজন পেশেন্ট আজকে এখানে দাঁড়ান? এখন আজকে মোটামুটি 35 জন মতন পেশেন্ট আছে। বলছি এরা কি প্রত্যেকে আগে দেখিয়েছেন নাকি এখন? না, এবারেই উনি প্রথম আসলেন জলপাইগুড়িতে। খবরের জের, অবশেষে রাস্তার আলো জ্বলল, আর এতেই খুশি এলাকাবাসী। খবরের জের, অবশেষে রাস্তার আলো জ্বলল, আর এতেই খুশি এলাকার মানুষ। ধন্যবাদ জানিয়েছে সংবাদ মাধ্যমকে। রাত হলেই ঘন অন্ধকারে ঢেকে থাকতো মালব্লকের ওদলাবাড়ি ক্রান্তি রোড এলাকা, আর এতেই সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী এবং টিউশন পড়তে আসা স্কুল ছাত্রছাত্রীরা। তবে আমাদের খবরের জেরে সমস্ত ইলেকট্রিক পোলে লাইট লাগানো হয় ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, আর সেই কারণে রাতে রাস্তাঘাট আলোয় ভরে যায়। পথ চলতি মানুষ সহ টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান হয়। শুধু ক্রান্তি রোড পাড়াতেই লাইট জ্বলেনি, আলো জ্বলেছে নবনির্মিত রেল লাইনের ওপর ফ্লাইওভারেও। গত 1 বছর আগে প্রায় 1.5 কিলোমিটার লম্বা চেল কলোনি এলাকা জাতীয় সড়কে তৈরি হয় এই ফ্লাইওভার, কিন্তু সেই ফ্লাইওভারের জ্বলছিল না লাইট, যার ফলে রাত হলেই দুর্ঘটনা ঘটতো এই ফ্লাইওভারে। পাশাপাশি রাতের বেলায় এই ফ্লাইওভারের মধ্যে ঘটতো অসামাজিক কাজকর্ম, সেই খবরও আমরা তুলে ধরেছিলাম। তবে গতকাল থেকে সব জায়গায় আলো জ্বলায় খুশি সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরা। এর জন্য প্রশাসনের পাশাপাশি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছে আমজনতা। উল্লেখ্য, প্রায় 2 বছর হয়ে গিয়েছে ওদলাবাড়ি বাজার থেকে ওদলাবাড়ি চা বাগান পর্যন্ত পূর্ত দপ্তরের এই রাস্তা সম্প্রসারণ হয়ে 2 লেনের রাস্তা হয়েছে, যার ফলে দিনের বেলায় সাধারণ মানুষ এবং গাড়ি চলাচলের সুবিধা হয়েছে। কিন্তু সন্ধ্যার পর থেকে ঘন অন্ধকারে ঢেকে থাকে এই 3 কিলোমিটার রাস্তা। কেন রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টগুলিতে লাইট জ্বলে না, প্রশ্ন ছিল সাধারণ মানুষের। এই অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। সাধারণ মানুষ বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয় শিক্ষক থেকে অভিভাবকদের বক্তব্য ছিল, রাতের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা টিউশন পড়তে আসে, এই অন্ধকারের জন্যই সবাই নিরাপত্তার অভাব বোধ করছে। আরজি করের ঘটনার পর অভিভাবকদের চিন্তা বহুগুণ বেড়ে গিয়েছে, কারণ রাস্তাঘাট যেভাবে অন্ধকারে ঢেকে থাকে তাতে বিশেষ করে ছাত্রীদের টিউশন পড়তে আসতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করছে ছাত্রীরা। তবে খবরের পর নড়ে চড়ে বসে গ্রাম পঞ্চায়েত। অবশেষে বেশ কিছু এলাকায় পথবাতি জ্বলতে শুরু করেছে। আস্তে আস্তে সব জায়গায় আলো জ্বলবে বলে গ্রাম পঞ্চায়েত জানিয়েছে। এটা কিছুদিন আগে একটা চ্যানেলের মাধ্যমে খবরটা পাঠানো হয়েছিল, তা দেখা যাচ্ছে যে 2-3 দিন পরেই লাইট জ্বলছে। এতে আমাদের খুবই সুবিধা হয়েছে দোকানদারি করার জন্য, বা এখানে যেসব বাচ্চা কাচ্চা টিউশন পড়তে যায় তাদের পক্ষে খুব সুবিধা হয়েছে। তো এই জন্যই ধন্যবাদ সেই চ্যানেলকে, আর ধন্যবাদ আমাদের পঞ্চায়েতকে। কী চাইছেন মাঝখানে যদি লাইট হয়? মাঝখানে যদি লাইট হয় আরও ভালো হয়। মিডল পজিশনটা পিডব্লিউডি, ওটা হ্যাঁ পিডব্লিউডি, ওটা পুরোপুরি অন্ধকার থাকে, সাইডটাই আলো। নাম? আমার নাম বিদ্যুৎ ঘোষ। নিউজ চ্যানেল থেকে রিপোর্ট করা হয় ওদলাবাড়িতে এই মেন রোডের রাস্তার লাইটের জন্য, এবং আজ আমরা দেখতে পাই যে দুপুরবেলায় লাইট লাগিয়ে যান গ্রাম অঞ্চল থেকে অথবা পঞ্চায়েত থেকে। এর জন্য নিউজ চ্যানেলকে যতটা ধন্যবাদ ততটাই ধন্যবাদ ওদলাবাড়ির গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তাকে। এবং আমরা আশা করছি যে যেভাবে আমরা দেখতে পাই যে আজকে শুধু এই রাস্তাই নয়, তার সাথে ফ্লাইওভারেও লাইট জ্বলছে, এবং ফ্লাইওভারটি তাতে দেখতে আমাদের ওদলাবাড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
এবং তার সাথে আমরা চাই যে ভবিষ্যতে যাতে যেই রাস্তার মাঝে ডিভাইডারগুলো আছে, পরবর্তীতে যদি এই ডিভাইডারেও আরও লাইট জ্বালানো হয়, তাহলে আশা করি যেখানে লাইট লাগানোর পোল লাগানোর ব্যবস্থা আছে অনেকটাই ভালো হবে। এবং তার সাথে আশা করি এই লাইটের জন্য যেই পোলগুলোতে অলরেডি লাইট দেওয়া হয়েছে, ছাত্রছাত্রী এবং বয়স্ক যারা রয়েছেন তাদের রাতে চলাফেরা করতে অনেকটাই সুবিধা হবে। অশেষ ধন্যবাদ। সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদের লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167770967। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কোয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কোয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কোয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। রাবারের টায়ার দিয়ে তৈরি জলপাইগুড়ির পুজো মণ্ডপ দেখতে আগ্রহ বাড়ছে দর্শনার্থীদের। এবার সম্পূর্ণ টায়ারের কাজ হচ্ছে জলপাইগুড়ি শহরের একটি পুজো মণ্ডপে। জলপাইগুড়ির দিশারি ক্লাবের এবারের থিম আদিশক্তি। এই থিমকে সামনে রেখে তারা টায়ারের জিনিসপত্র দিয়ে বিভিন্ন কারুকার্য করছেন প্যান্ডেলের গায়ে। আর সেই কারুকার্যের কাজ জলপাইগুড়ির শিল্পীরা ছাড়াও জেলার বাইরে থেকে শিল্পীরা এসে সেই কাজে এখন ব্যস্ত। এখন জোর কদমে সেই কাজে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। টায়ারকে কেটে কেটে রকমারি কারুকার্য করা হচ্ছে। শিল্পীরা বলেন, খারাপ টায়ার যেহেতু অভিনব জিনিস, সেই জিনিসকে না ফেলে এক নতুন চিন্তা ভাবনা আমাদের মনে আসলো। তাই টায়ারের কারুকার্যের মাধ্যমে প্যান্ডেলকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। প্রতিমারও কাজ চলছে প্যান্ডেলের ভেতর। সব মিলিয়ে এবার টায়ারের প্যান্ডেলের কারুকার্য দেখতেই লোকের আকর্ষণ বাড়বে, এমনটাই উদ্যোক্তারা মনে করছে। আপনারা মূলত কোথা থেকে এসেছেন? আমরা মূলত ওই আলিপুর থেকে এসেছি। আলিপুর থেকে? কি বানাচ্ছেন? টায়ার কাটছেন বা কি বিষয়? এই টায়ার দিয়ে প্যান্ডেল পুরো ডিজাইন হচ্ছে। টায়ার দিয়ে? হ্যাঁ, টায়ার ঠিক ভিতর দিয়ে। কীভাবে সেটা করছেন? ওই আমাদের তো কোনো কিছু করা ছিল, সব কিছু করা ছিল আমাদের। তারপরে টায়ার দিয়ে বানাচ্ছেন? কি কি হচ্ছে? কি কি এই যে টায়ার কাটছেন, এটাতে কি হবে? এগুলোতে সব কিছু ডিজাইন হচ্ছে। ডিজাইন? আচ্ছা, এই টায়ার সব কিছু টায়ারের মাধ্যমেই হচ্ছে পুরো প্যান্ডেল? পুরো থিম টায়ারের মধ্যে দিয়েই হচ্ছে। টায়ারটির ভিতর। কি নাম? চন্দন সাউ। কতদিন থেকে পরিশ্রম করে আর কিভাবে সেটা রূপ দিবেন আপনারা? এটা হচ্ছে আমাদের কাজ শুরু করছি মোটামুটি 2 মাস হয়ে গেল। 2 মাস থেকে বানাচ্ছেন? 20-25 জন লোক কন্টিনিউ কাজ করতে। এটা কি জলপাইগুড়ির আপনারা? আমি জলপাইগুড়ি মহিনগরের। আচ্ছা, পুরো থিমটা কি হচ্ছে? পুরো থিমটা আদিশক্তি। আদিশক্তি। পুরোটা কি টায়ারের কারুকার্য? তো হঠাৎ টায়ারের কারুকার্যের মাধ্যমে আপনারা ফুটায় তোলার কারণ কি? মানে আরও তো অনেক বাঁশের বা বেত কাঠ ছিল, টায়ার কেন? সব জায়গাতে সব রকম জিনিস দিয়ে কাজ করে। আমরা একটু চিন্তা ভাবনাটা আলাদা রকমের করছি যে দেখি এই জিনিসগুলো দিয়ে আমরা একটা কিছু করতে পারি কিনা। এটাই আমাদের চিন্তা ভাবনা, নতুন একটা জিনিস। আচ্ছা, কী নাম আপনার? জয়ন্ত রায়।
আর এবার আপনাদের পুজোর বাজার কেমন শিল্পীদের? পুজোর বাজার ভালো ভালো কাজ পাচ্ছেন চারিদিকে? হ্যাঁ। অনেক শিল্পী তো দূর দূরান্তে বিভিন্ন রাজ্যে চলে যেত জলপাইগুড়িতে কাজ না পেয়ে, সেক্ষেত্রে আপনারা? না, আমাদের কাজ আমরা জলপাইগুড়িতে যাই, আমাদের পেশা হচ্ছে এটাই। আমরা যতদিন ধরে আমরা কাজ করতেছি এই কাজের সাথে যুক্ত, আজ পর্যন্ত বাড়ি যেতে হয়নি, আমরা জলপাইগুড়িতেই আছি। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আসন্ন শারদীয় উৎসব ও পুরসভার মাসিক বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভায়। শনিবার পুরসভার কনফারেন্স হলে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পুরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান ও পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গতকাল জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে ৭০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ক্লাবগুলি থেকে প্রতিনিধি নির্বাচনে যে নিয়ম করা হয়েছে তার সঠিক নয় বলে আজ অসন্তোষ প্রকাশ করলেন জলপাইগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা দাদাভাই ক্লাবের সম্পাদক তপন ব্যানার্জি। বিষয়গুলি নিয়ে বর্তমানে কমিটি ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও প্রতিবাদ হবে বলে তিনি জানান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।